দেখেন এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেল যেটা আমরা চোখে দেখতে পাইলাম। দেখেন এতে লাভ হইলো কার? কার লাভ হইলো আপনারা বুঝতে পারছেন কিছু? প্রেসিডেন্ট হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দিন নিয়ে ভাবার সময় নেই। ইউনূস স্যারের ম্যাজিক আর তৌহিদ স্যারের পার্সোনাল ক্যারিশমা তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন পাবে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এই যে যুক্তরাষ্ট্রের ডিমকাণ্ড, এই ডামাডোলের ভিতরে একটা খবর একেবারে চাপা পড়ে যাচ্ছে, কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ পায় নাই বা ওই দিকে মনোযোগ দেওয়ার কারণে এদিকে মনোযোগ আকর্ষিত হয় নাই। এখানে ভিতরে ভিতরে অনেক কিছুই ঘটছে, অনেক কিছু যে ঘটে যাচ্ছে তার আসলে এবার একটা অনেক বড় প্রমাণ দেয়। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিন শেষ, এটাই হচ্ছে জনগণের জন্য আরেকটি সুখবর। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে, এটা আমাদের জন্য একটা স্বস্তির খবর, সুখবর যে শয়তানগুলো ধরা হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটা চমৎকার বার্তা দিয়েছেন। কোন বিএনপির নেতার কাছে চাইলো 30টা আসন, এই জবাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিতে হবে। এখন এটা রাজনীতির মাঠে একটা জুতা পিটা না? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কারণ আমার মনে হয় যে পবিত্র ঈদ উল ফিতরের দিন আমার এতটা খুশি তৈরি হয় না আজকে আমার কাছে যতটা খুশি তৈরি হচ্ছে। কিন্তু আমরা তো ভাই প্রস্তুত, ঘোষণা দিবা আর পাটকেল খাইবা না। স্মরণকালের স্মরণ রেকর্ড করে দিয়েছে, মাত্র ঘোষণা দিছে, এখনো যাইয়া পৌঁছে নাই। এর আগে আমাদের তারা খেলা দেখাই দিছে, আমরা তারা লেট করছে না। শুভ কাজে দেরি করতে নাই, শুভ কাজটা কি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, সেই বিষয়টি হলো বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছে। বিষয়টি কি আসলেই সত্য? এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ফিল করি আসলে ধরেন একজন মাঝি, যিনি বা আপনি ব্যক্তিগতভাবে একটা নৌকা নিয়ে সাগরের মধ্যে অথবা বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন, তো সেক্ষেত্রে আপনার নৌকার যেই কি বলে যে বৈঠা থাকে সেটা হয়তো আপনার অকেজো হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে। প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন, এরপর যখন কোনো কিছু না পাবেন, নৌকাটা ডুবে যাচ্ছে, আপনি দেখতেছেন যে সামনে থেকে একটা কচুরি পানার ঝাঁক আসতেছে ভেসে ভেসে। আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে, কিন্তু বস্তুত হচ্ছে কচুরি পানার এই ঝাঁক আপনাকে বাঁচাইতে পারবেন না, আপনি এটাকে নিয়েই ডুববেন। মানে মানুষের মধ্যে আশা কাজ করা যায়। তো আমরাও বাংলাদেশে যে ডুবতে বসা একটা ইস্যু আসছে, সেটা হচ্ছে ঋণ খেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে, রাষ্ট্রকে খোলা করে, লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে, তাদের এই টাকাগুলা ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে বা সম্ভাবনা আছে? এই ইন্টারিম আসার পর আমরা ভাবছিলাম যে না, এইবার সম্ভবত আপনার এই টাকা পয়সাগুলো আসবে। বিভিন্ন দেশের মধ্যে আমাদের অ্যাক্টিভিটিস দেখতেছিলাম, বাট এবার ডক্টর ইউনূস যে জায়গায় হাত দিয়েছেন, যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনূস সফল হবেন। যদি তারা কথা রাখে, কারা? বিশ্ব ব্যাংক। পাচারকৃত অর্থ, বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে সারা পৃথিবীতে, সেই টাকাগুলোকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে এবার বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। সেখানে বিশ্ব ব্যাংকের যিনি মানে এমডি ছিলেন বা আরো যারা ঊর্ধ্বতন প্রতিনিধি আছেন, জাতিসংঘের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ফাঁকে তিনি তাদের সাথে বৈঠক করেছেন, এমনকি বাংলাদেশ থেকে গেল বেশ কয়েক বছরে যে টাকাগুলো লুটপাট হয়ে পাচার হয়েছে সেই টাকাগুলো তিনি ফেরানোর জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চাইছেন। এখন বিশ্ব ব্যাংকের কি ক্ষমতা আছে? অবশ্যই আছে। বিশ্ব ব্যাংক সারা পৃথিবীকে লোন দেয়, ঋণ দেয়। তো বাংলাদেশের টাকাগুলো বেসিক্যালি যে কয়েকটা দেশে যায় সেখানে বিশ্ব ব্যাংকের কার্যক্রম আছে। তো বিশ্ব ব্যাংক যদি সেই দেশের সরকারকে বলে যে দেখো, তোমাদের দেশে বাংলাদেশ থেকে যে টাকাগুলো আসছে অথবা রহস্যজনক লেনদেন আছে কোনো বাঙালিদের অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টে তোমরা সিজ করো, অথবা বাংলাদেশ সরকারের যে অর্থ এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে পাচারকারী সংস্থাগুলোর সাথে, তো তাদের সাথে তোমরা কমিউনিকেশন করো, কইটা তাদের টাকাগুলো ফেরত দাও। দেখা যায় ডক্টর ইউনূসের এই যে ওয়ার্ল্ড ক্লাস ফেস যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে, এই কাজটা করে অন্তত আরেকটু যদি পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে। ওইখানে অনেকেই কমপ্লেইন করছে, মানে অভিযোগ জানাইছে ওনারা ঢাকা থেকে যখন রওনা দিয়েছে তার আগেই, যে এখানে একজন নেতা আছে টেরোরিস্ট নেতা, মানে উনি টেরোরিস্ট। এই যে এনসিপি শেখ হাসিনাকে তাড়াইলো না, শেখ হাসিনা বলে না যে জঙ্গি অ্যাটাক হয়েছে বাংলাদেশে, জঙ্গিরা তাকে সরাইছে। ওই আওয়ামী লীগের ওরা টেলিফোনে মানে মেসেজ কইরা ওই বিমানবন্দরে পাঠাইছে যে এই বিমানে একজন টেরোরিস্ট আসতেছে, তার নাম আখতার হোসেন। এরকম কথাও শোনা যাচ্ছে এখন, যার কারণে ওইখানে 20-25 মিনিট দেরি হয়েছে। অনেকে বলতেছে ডক্টর ইউনূস স্যার কেন ওনাদেরকে ফেলে চলে গেল। আরে ভাই, আপনাদের একটা কথা বুঝতে হবে, ডক্টর ইউনূস স্যার হচ্ছে জাতিসংঘের মেহমান, হ্যাঁ, আর ওনারা হচ্ছে ডক্টর ইউনূস স্যারের মেহমান। এখন ওনার পাসপোর্ট নিয়ে কি ঝামেলা হয়েছে না হয়েছে, এটার জন্য তো আমাদের দেশের অ্যাম্বাসেডর ছিলই, ওনার লোকজন তো ছিলই এখানে। উনি কেন ওখানে দাঁড়ায় থাকবে? ওনাকে তো ভিভিআইপি দিয়ে নিয়ে চলে গেছে, আর ওনাদেরকে নিয়ে যাবে আলাদা একটা ইউনিট, ওদেরকে রাখা গেছে। আর ওই ঝামেলা শেষ করতে করতে 20-25 মিনিট হয়েছে, এর মধ্যে ওনারা বাইরে। আর বাইরে হওয়ার পর কি ঘটনা ঘটছে ওটা তো আপনারা দেখছেনই। দেখেন এতে লাভ হইলো কার?
কার লাভ হইলো আপনারা বুঝতে পারছেন কিছু? দেখেন জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুধু বাংলাদেশ থেকেই গেছে না, আরো 100টা দেশ থেকে তো গেছে। তার মানে কি সব দেশের মিডিয়া ওইখানে ছিল। এখন এই ডিম মারার ঘটনাটা সমস্ত মিডিয়ায় আসছে। মিডিয়ায় কি আসলো? যে আওয়ামী লীগ নামের একটা দল এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাইছে, এই নিউজটাই তো হইতেছে চারিদিকে। লাভটা কার হইলো তাহলে? আর ওরা যদি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেশের জন্য স্লোগান দিত, শেখ হাসিনার জন্য স্লোগান দিত, তাহলে একটা পজিটিভ কিছু পাইতো ওরা, তাই না? তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হইতো। কিন্তু ভালো হয়নি কেন? বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ওই তাসলিম জারাকে যে গালিগুলা দিতেছিল, ওই গালিগুলা দিয়ে দিলেন আপনি আপনার পরিচয়টা তো বহন করতেছে এই পতাকার মধ্যে। বাংলাদেশের পতাকা নিয়ে আপনি ডিম মারতেছেন, তার মানে কি বাংলাদেশের মানুষ হিংস্র, এই বার্তাটাই তো দিলেন চারিদিকে। দেখেন এই ডিম মারাটা এখনো কিন্তু চলতেছে। ডিম মারা কিন্তু এখানে আরম্ভ হয়েছে, এটা বাংলাদেশেও চলতেছে। যারা যারা ডিম মারছে তাদেরকে তো দেখা যায়, একটু আগে বললাম না, এখন কানে শোনার যোগ না তো চোখেও দেখা যায়। যারা যারা ডিম মারছে তাদেরকে দেখা দেখা স্লো মোশনে ফ্রিজ কইরা কইরা তাদের ছবি নিয়ে ভাইরাল কইরা দিতেছে। আর যারা ডিম মারছে তাদের বাসায় যায় দেশপ্রেম নাগরিকরা কি করতেছে জানেন? ডিম ছুঁড়া মারতেছে। ইট পাথর না ভাই, ডিম ছুঁড়া মারতেছে তাদের দেওয়ালে জানালায়, এবং চিহ্নিত করে যাইতেছে ডিম দিয়া যে এই বাড়ির একটি ছেলে আমেরিকায় আমাদের দেশের জুলাই অভ্যুত্থানের সৈনিকদেরকে অপমান করছে, ডিম মারছে। এখন এতে কি দাঁড়াইছে জানেন? যারা ডিম মারছিল এই যে 2-4 জন আবার ইউটিউবে আইসা বলতেছে, ফেসবুক আইসা বলতেছে, না না আমি ডিম মারি নাই, আমি শুধু দৌড়াইছি, আমি কোনো কর্মকর্তা না, আমাকে আমার এক ভাই নিয়ে গেছিল এয়ারপোর্টে, যার জন্য আমি গেছি। মানে ভয় পাইছে, মারছে, ওইখানে এফেক্ট হয়েছে তার বাড়িতে। তবে আমি বলবো ভাই কারো বাড়িতে অ্যাটাক করবেন না, ওই যে ডিম ছিঁড়া মারছেন ওইটাই ঠিক আছে। তবে ভবিষ্যতে যে যাবেন আবার, হ্যাঁ আমি জানি না আবার আপনাদেরকে নিয়ে যাবে কিনা, 5-6 মাস তো দেরি আছে, 5-6 মাসের মধ্যে আবার হয়তো কাউকে নিয়ে যাবে। এবার যদি আপনারা যান, যারা যাবে না কি ডক্টর ইউনূস স্যারের সাথে যাবে কিনা জানি না, হয়তো অনেকেই ডিমের ভয়ে যাবে না, যে ভাই উনার লগে গেলে তো ডিম মারে, তাই না? এই ভয় অনেকেই যাবে না। কিন্তু আমি বলবো ভয়ের কিছু নাই, টেকনিক খাটাইবেন, মাথায় বুদ্ধি খাটাইবেন, সঙ্গে করে না বাংলাদেশের একটা পতাকা নিয়ে যাবেন। যারা যারা যাবেন এক একটা করে পতাকা নিয়ে যাবেন। এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার সময় কি করবেন জানেন? ওই পতাকাটা এই যে এখানে চড়াবেন, কাঁধের উপরে চড়াই দিবেন বা মাথার উপরে রাখবেন এইভাবে, তারপরে বীরের মতো হাঁটতে থাকবেন। কেন বললাম? এখন যদি ডিম মারে আপনাকে, ওই ডিম যা পড়বে কোথায়? লাল সূর্যের উপরে, সবুজ লাল সূর্যের উপরে, মানে বাংলাদেশের পতাকার উপরে ডিম পড়বে। এই যে আক্তার হোসেন হাইটা যাইতেছিল, ওর গায়ে যদি বাংলাদেশের একটা পতাকা থাকতো, ওই ডিমটা কোথায় পড়তো? বাংলাদেশের বুকে পড়তো। আর তখনই তারা হাইরা যাইত, হ্যাঁ, আর তখনই তাদেরকে নিয়ে সবাই ছি ছি বলতো, হাই 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 কি করলি এটা আওয়ামী লীগ, তোরা বাংলাদেশের গায়ে ডিম মারলি, এই কথাটা বলতো না। যার জন্য বললাম বুদ্ধি খাটাইবেন, বুঝছেন? ভাইবেন না কেউ একাই সংসদে চলে যাবে, পারবে না, সবাইকে নিয়েই যাইতে হবে। একা কেউ সরকার গঠন করতে পারবে না, কঠিন হয়ে যাবে ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চলতি মাসের 4 তারিখে ভারতের একটা অনলাইন পত্রিকা এই সময়, সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আপত্তিকর এবং বাংলাদেশের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে তিনি সেখানে বক্তব্য উপস্থাপন করেছেন। তাদেরকে তিনি কথা বলেছেন তাদের সাথে, সেই পত্রিকার সাথে। তিনি বলেছেন কোনো মতো অবস্থায় আমরা জামাতকে মাথায় তুলতে চাই না, এবং জামাত আমাদের সাথে 30টি আসনের জন্য তারা চেয়েছিল, আমরা তাদেরকে 30টি আসনও দিতে চাই নাই, আমরা তাদেরকে তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি, ফলে তারা চলে গেছে আর আসে নাই। এই যে কথা তিনি বলেছেন, এটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে তিনি আসন দেওয়ার মালিক হয়ে বসলেন? শেখ হাসিনার বিতরণের পরে, শেখ হাসিনার পলায়নের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি আসন বন্টনের দায়িত্ব পেয়েছেন? কাকে কয়টা আসন দেবেন এটি কি জনগণের কাছ থেকে এই দায়িত্ব ছিনিয়ে নিয়ে মির্জা সাহেব এই দায়িত্ব পেয়েছেন? মির্জা ভাই আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? জামাত আপনার কাছে 30টা আসন চেয়েছে, ভিক্ষা চেয়েছে, আপনি জামাতকে 30টা আসন দিতে চান নাই, অনেক কম দিতে চেয়েছেন, তার মানে এগুলো তো আপনার হাতে মনে হচ্ছে। এরপরে তিনি বলেছেন ভারতের উচিত হবে না যে জামাত এবং বিএনপিকে এক নজরে দেখা। চিন্তা করতে পেরেছেন? আপনারা কি বুঝতে পারছেন কত ভয়ঙ্কর কথা তিনি সেখানে বলেছেন? এরপরে আরো বলেছেন, তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা মনে প্রাণে সেটা চাই। তাহলে এই যে রক্ত, এই যে অভ্যুত্থান, এই যে হাজার হাজার ছাত্রদের জীবন, এইটার জন্য যাই হোক, মির্জা ভাইয়ের এই বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। যখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে কখনো কোনো মতো অবস্থায় তাদের সাথে আসন নিয়ে আমাদের কোনো আলোচনাই হয় নাই, সুতরাং ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য কি করে দিল এর জবাব এবং প্রমাণ তাদেরকে দিতে হবে। জামাতের এই বক্তব্যের পরে প্রথমে বিএনপির পক্ষ থেকে পুরোপুরি নাকচ করা হলো যে না, আমরা ভারতের পত্রিকার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো ধরনের কোনো সাক্ষাৎকার দেয় নাই, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বললেন যে আমার সাথে যে সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি এআই দিয়ে বানানো, আমি তাদের সাথে কোনো সাক্ষাৎকার দেই নাই, পুরোপুরি কিন্তু অস্বীকার করেছে। এরপরে বাংলাদেশে তো এখন বারবার আমি একটা কথা বলছি, 2025 সাল, এটা 90 দশকের কৌশল আর ব্রেন দিয়ে এই সময় টিকে থাকা যাবে না ভাই, মির্জা ভাই এই সময় টিকে থাকা যাবে না। যখন মির্জা ভাইয়ের ওই এই সময় পত্রিকার পুরা লিঙ্ক আমার কাছে পর্যন্ত চলে এসেছে, পুরা লিঙ্ক যখন সামনে চলে এলো, এখন বলা হচ্ছে যে না, তার বক্তব্যকে খণ্ডভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই যে দেখুন তারা বলেছে, সব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। তো ভুলভাবে যদি উপস্থাপন করা হয় তাহলে এখন তো আপনার
দায়িত্ব এসে যায় কোন কোন জায়গায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আপনি কোনটি বলেছেন আর তারা কোনটি চেপেছে, এই জায়গাটা তো আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। আপনি শুধু বলে দিলেন যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, মুখস্থ একটা বলে দিলে তো হবে না, আপনাকে ওই জায়গাটা আইডেন্টিফাই করে দিতে হবে। যাই হোক, প্রশ্ন আমার সেটা না, এটাও আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে বিএনপির রাজনীতিতে আন্তর্জাতিক মুখিতা থাকবে, এটি খুবই স্বাভাবিক। প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশলের ভিতরে, তাদের দলীয় এজেন্ডার ভিতরে আন্তর্জাতিক মুখিতা থাকতেই হবে, কারণ আন্তর্জাতিক সম্পর্ক এখানে রাখতে হবে। সুতরাং তিনি ভারতের কেন অন্যান্য দেশের পত্রিকার সাথেও সাক্ষাৎকার দিতেই পারেন, এটি অস্বাভাবিকের কিছুই নয়। কিন্তু আমাদের সন্দেহ জাগে তখন যখন এটিকে প্রথমে অস্বীকার করা হয় যে না আমি দেই নাই, কিন্তু পরবর্তীতে যখন চাপে পড়ে প্রমাণ ডকুমেন্টস যখন সামনে চলে আসে, তখন আবার সেটাকে আরেকটা বয়ান উৎপাদন করার চেষ্টা করা যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে এই যে ছলচাতুরির আশ্রয় নেয়া, এই যে প্রথমে অস্বীকার, পুরোপুরি বেমালুম অস্বীকার, পরবর্তীতে উপস্থাপনের সামনে নতি স্বীকার করে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, এইখানে কিন্তু সন্দেহটা দানা বেঁধে ওঠে যে তাহলে কি ভিতরে ভিতরে তলে তলে অন্য কোনো কিছু ঘটনা ঘটেছে? যদি না ঘটার সম্ভাবনা থাকে, যদি তার সম্ভাবনা না থেকে থাকে, তাহলে অস্বীকার কেন করা হলো? প্রাথমিক অবস্থায় তো বিএনপির পক্ষ থেকে বলা হতো যে না, হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার দেওয়া হয়েছে, তবে এখানে এখানে ভুলভাবে তারা উপস্থাপন করেছে, যার কারণে আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি, এটি বলার সুযোগ ছিল। আপনি যখন প্রথমেই অস্বীকার করেছেন, তখন কিন্তু এদেশের মানুষ এইটাকে আর কোনো মতো অবস্থায় খুব বেশি স্বাভাবিকভাবে নেয় নাই। এরকম আর কত ভুল করবেন আপনারা বলেন তো? আমরা বিএনপির কাছ থেকে, বিএনপির মতো একটা দল থেকে, যে দল আগামীতে রাষ্ট্র ক্ষমতা গঠন করতে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে বলে আমরা সবাই ধারণা করছি, সেই দলের কাছ থেকে যদি এই ধরনের আচরণ, এই ধরনের ছলচাতুরি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কার কাছে যাবো? এমনই আর একটা ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি তিনি বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রশাসন আমাদেরকে ফোন করে জানালেন, আমাকে ফোন করে জানালেন যে বাবারা তোমরা আমাদেরকে বাঁচাও, ছাত্র শিবির আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, আমাদেরকে বের হতে দিচ্ছে না, ওরা আমাদেরকে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে, তোমরা আমাকে বাঁচাও। শিবিরের বিরুদ্ধে একটা অপপ্রচার ছেড়ে দিল। এই রাহির বক্তব্য ছেড়ে দেবার অল্প কয়েক ঘন্টা পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দেখুন প্রতিবাদ জানানো হয়েছে যে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।